নমস্কার, বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন শ্রুতি নাটক ফোন কল। রচনা, নির্দেশনা এবং রক্তিমের ভূমিকায় দেবাশিস পাল, দিয়া তিয়াস মজুমদার, লাইব্রেরিয়ান সুস্মিতা চক্রবর্তী এবং নীলার চরিত্র চিত্রণে স্বাগতা পাল। শুরু হচ্ছে ফোন কল। ভবানীপুরের রায়ভিলা থেকে বাড়ি ফিরছি। গন্তব্য গোলবার্গ। বেশি দূরের পথ তো নয়, কিন্তু অবসন্ন শরীরে এই সামান্য সময়টুকুকেও মনে হচ্ছে যেন অনন্তকালের অভিযাত্রা। অল্টো K10-এর পেছনের সিটে বিভ্রান্তভাবে বসে আছি। এসির হিম ঠান্ডাতেও কপালে আমার বিন্দু বিন্দু ঘাম। নিবিষ্ট মনে গাড়ি চালাচ্ছে রামদিন। এক পলক চোখ বুঝেই আবার চোখ খুললাম। ফিরে তাকালাম বাঁদিকে। না, আমি একাই বসে আছি। সেই মানুষটা আজ আর পাশে নেই, থাকবেও না কোনোদিন। বার্ষিক গতির একটা আবর্তন সেরে আবার প্রাক্তন অধ্যাপিকা নীলা মুখার্জির নিজের একাকিত্বময় নির্জন নিবাসে পুনঃপ্রত্যাবর্তন। অথচ এই সেপ্টেম্বর মাসটাই কেমন উজ্জ্বল খুশিতে ঝলমল করে উঠেছিল একটা বছর আগে। ৬২-র বিবর্ণ প্রৌঢ়া তখন মনের চাপল্যে যেন চঞ্চল অষ্টাদশী। সিনেমার খণ্ডচিত্রের মতো এক একটা ঘটনা পরপর ভেসে উঠছে চোখের সামনে। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের পাঠাগার। ২ ঘন্টা নিবিষ্ট নিবিড় পাঠের পর এবার একটা পছন্দের বই নিয়ে বাড়ি ফিরব। লাইব্রেরিয়ানকে স্লিপে লিখে দিলাম নীলাঙ্কুরীয়, লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়। স্লিপটার দিকে এক পলক তাকিয়েই লাইব্রেরিয়ান বললেন, সরি ম্যাডাম, এই বইটার একটাই কপি আছে। জাস্ট আপনার আগেই উনি এই বইটা নেবেন বলে স্লিপ দিয়েছেন। তাকিয়ে দেখলাম ঠিক পাশেই দাঁড়ানো সৌম্য চেহারার মানুষটিকে। সম্ভবত আমারই বয়সী। সৌম্য গৌরকান্তি, দীর্ঘ রেজু চেহারা, চোখে মুখে আশ্চর্য প্রশান্তি। স্নিগ্ধ হেসে লাইব্রেরিয়ানকে বললেন, ম্যাডাম, বইটা আপনি ওকেই দিন, আমার তো কোনো তাড়া নেই। অপ্রতিভ হয়ে আমি বললাম, না না, তা কেন হবে? আপনি আমার আগে স্লিপ দিয়েছেন। ভদ্রলোক একটু যেন কৌতুকের ভঙ্গিতেই বললেন, এক মুহূর্ত আগে পরে কি এসে যায় ম্যাডাম, এ তো আর দীপাবলির বাম্পার লটারি নয়, একটা বই মাত্র। তাছাড়া আপনি বইটা নিলে আমার ভালো লাগবে। আমি বললাম, সে কি, কেন? নিজের পছন্দের বইটা আর একজন নিয়ে নিলে ভালো লাগবে? আশ্চর্য মানুষ তো আপনি। স্মিত হেসে ভদ্রলোক বললেন, এর উত্তরে তো অনেক কথা বলতে হবে। আগে বইটা নিয়ে বাইরে চলুন। দেখছেন তো, বোর্ডে বড় বড় করে লেখা আছে সাইলেন্স প্লিজ। আমি আবার খুব আস্তে কথা বলতে পারি না। এই নিয়ে বিপাশা নিত্য বকাবকি করত। আমি মৃদু হাসলাম। লাইব্রেরিয়ানের মুখেও হাসির রেশ। বললেন, উনি এমনই মিসেস মুখার্জি, আমাদের বহুদিনের মেম্বার। মিশনের সকলের সঙ্গেই ওর দারুণ অন্তরঙ্গতা। বই নিয়ে এসে দাঁড়ালাম বাইরের করিডোরে। উনিও সমান তালে হেঁটে আমার পাশে পাশেই। বললাম, এবার বলুন,
আপনার সেই খুশি হওয়ার অনেক কথা। নির্মল হাসলেন মানুষটি। তারপর এক মুহূর্ত নিজেকে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন। তার আগে আপনার নামটা? নীলা, নীলা মুখার্জি। আমি রক্তিম, রক্তিম রায়। কি জানেন নীলা, বই বিষয়টাই যেন ক্রমশ প্রাগৈতিহাসিক বস্তু হয়ে দাঁড়াচ্ছে। শীতকালে বিশাল মাঠ জুড়ে বইমেলায় অসংখ্য মানুষের ভিড় দেখে যদি আপনি ভাবেন এরা সবাই সাহিত্যানুরাগী, তবে এর থেকে বড় প্রহসন বোধহয় আর কিছু নেই। বিষয়ের থেকে আজ প্রচ্ছদের দাম অনেক বেশি। লোকে আকর্ষণীয় রঙিন মলার থেকে বই কেনে, তারপর সুদৃশ্য আলমারিতে আসবাবের মতো সাজিয়ে রাখে সেই বইগুলোকে। মেলা থেকে বাড়ি ফিরে সোৎসাহে হয়তো 4-5টা পাতা পড়েও ফেলে, ব্যাস ওই পর্যন্তই। আর কবিতার বই তো বিপণীতেও ব্রাত্য। সুনীল, শীর্ষেন্দু, সরঞ্জিত এদের কথা তবু একটু একটু এই কালের পাঠক জানে, কিন্তু তারকনাথ গঙ্গোপাধ্যায়, প্রভাত মুখোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, রাজশেখর বসু, নামগুলো সব বিস্মৃতির অন্তরালে যেন ঢাকা পড়ে যাচ্ছে। আমি বললাম, শুধু সেই জন্যই নীলাঙ্গুরীয়? রক্তিম বলল, না নীলা, উপন্যাসের ভূমিকাতে লেখক কি লিখেছিলেন জানেন? লিখেছিলেন, ভালোবাসা কি সবসময় তার সেই চিরন্তন রূপেই দেখা দেবে, শুধুই আবেগ বিহ্বল, অশ্রু সজল? প্রেমের পরিসরে অনেক সময় গরল আর অমৃত একই সঙ্গে উঠে আসে। আমি হেসে বললাম, তাই আপনি সেই গরলামৃতের সন্ধানে? রক্তিম উত্তর দিল, বলতে পারেন তাই। মানুষের সর্বশ্রেষ্ঠ অনুভূতি যে প্রেম, তাই তো তাকে নানা রূপে দেখার বাসনা মানুষের অনন্তকালের। তবে আপাতত নীলাঙ্গুরীয় এই নীলার করকমলে। আপনি কিন্তু সত্যিই খুব সুন্দর কথা বলেন। রক্তিম বলল, সাংবাদিক তো ম্যাডাম, কথা বেঁচে খেতে হয়। আমি বললাম, কোন কাগজ? রক্তিম হেসে বলল, আপনাদের কথায় যেগুলো বুর্জোয়া বাজারি পত্রিকা তারই একটাতে। তবে এখন রিটায়ার করে ফ্রিল্যান্স রিপোর্টার। আচ্ছা, বকে বকে তো গলাটা শুকিয়ে গেল। চলুন চলুন, সামনের দোকানে এবার একটু চা খেয়ে কণ্ঠ সিক্ত করা যাক। চায়ে চুমুক দিয়ে রক্তিম বলল, আচ্ছা, আপনার কথা তো কিছুই জানা হলো না। আমি বললাম, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, সময় কাটে অল্প কিছু টিউশন, সামান্য লেখালেখি আর বই পড়ে। রক্তিম বলল, এতগুলো বছর আসছে এখানে, আপনাকে কখনো দেখিনি জানেন, কিংবা হয়তো দেখে থাকলেও কখনো মুখোমুখি হওয়ার সৌভাগ্য হয়নি। আমি হেসে বললাম, সৌভাগ্য? রক্তিম উত্তর দিল, হ্যাঁ, সৌভাগ্যই। মনের কথা মিলে ধরার মতো সঠিক মানুষ এই বিপদনিক বুড়ো পায় কোথায় বলুন? একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে কানাডা। বাবু এখন সেখানকারই অনারেবল সিটিজেন। আমি একটু চুপ করে থেকে বললাম, আজ এবার যাওয়া যাক, বুঝলেন? আবার দেখা হবে। আমি প্রতি মঙ্গলবার প্রায় নিয়ম করি এখানে আসি, যদি হঠাৎ কোনো বিপত্তি না ঘটে যায়। রক্তিম স্মিত হেসে বলল, আমার আসার কোনো নির্ধারিত দিন নেই ম্যাডাম, মানে এতকাল ছিল না। মিশন থেকে নেওয়া বই শেষ হলেই চলে আসতাম আবার বই নিতে। তবে তবে এখন থেকে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল আমার আসার দিনটা। নীলার থেকে নীলাঙ্গুরীও নিতে হবে যে। এমনিভাবে পড়ন্ত বেলায় পৌঁছনো দুজন মানুষের পরিচয় দিনে দিনে কেমন যেন নিবিড় ঘনিষ্ঠতার রূপ নিল, আপনি সম্বোধন অব্যাহত রেখেই। যদিও এই নামহীন সম্পর্কের কোনো পরিণতি নেই, তবু দুজনেরই বিবর্ণ জীবন এক মুঠো আবিরের ছোঁয়ায় যেন রঙিন হয়ে উঠছিল ধীরে ধীরে। মঙ্গলবারের সকালটা যেন আশ্চর্য খুশির বার্তা নিয়ে হাজির হতো আমার সামনে। লাইব্রেরিয়ান ভদ্রমহিলাও যেন বেশ উপভোগ করতেন আমাদের এই একই দিনে প্রায় একই সময়ে পাঠাগারে প্রবেশ। কখনো কখনো আমি ঢুকলেই বলতেন,
আজ বহুক্ষণ চলে এসেছেন রক্তিমবাবু। এসেই খোঁজ করলেন বঙ্গদর্শনের দুষ্প্রাপ্য সংস্করণের। ভাগ্য ভালো বইটা পাওয়া গেল। ওই যে বসে আছেন বাঁদিকের কর্নারে। ও মিসেস মুখার্জি, ওর পেনটা একটু দিয়ে দিন না, আমি চেয়ার ছেড়ে উঠতে পারছি না। সই করে বইয়ের মশগুল হয়ে উনি কলম ফেলেই চলে গেলেন। আশ্চর্য মানুষ। আমি আমার পছন্দ মতো বই নিয়ে গিয়ে ঠিক পাশের চেয়ারটাতেই বসলাম। খেয়ালই করল না, যেন কোনো ধ্যানমগ্ন যোগী বাহ্যজ্ঞান শূন্য হয়ে আরাধ্যের অর্চনা করছে। পড়তে পড়তে আমি মাঝে মধ্যে আর চোখে দেখছি বইয়ের একটা অধ্যায় নিবিষ্ট মনে সম্পূর্ণ শেষ করে তবেই সম্বিত ফিরল মানুষটার। লাইব্রেরির শৃঙ্খলা মেনে ফিসফিস করে বলল, এইমাত্র এলেন বুঝি? আজ এত দেরি? কখন থেকে অপেক্ষা করছি। সত্যি আশ্চর্য মানুষ। সাদার্ন এভিনিউর পথ ধরে আমরা অনেকটা এলোমেলো হাঁটতাম। গাড়ি পার্কিংয়ে পড়ে থাকত। তারপর ক্রমশ পরিধি বাড়ল আমাদের চলার। বইমেলা, ফিল্ম ফেস্টিভ্যাল, একাডেমি আর মধুসূদন মঞ্চে নান্দিকার বহুরূপী নাট্যরঙ্গের নাটক, আর তারই মাঝে অনেক আবেগ আর অব্যক্ত অনুভূতির অসংকোচ বিনিময়। সেপ্টেম্বরের ৭ শনিবারের পরন্ত বিকেলে ঢাকুরিয়া লেকের রেলিং ধরে দাঁড়িয়ে রক্তিম বলেছিল, জানেন নীলা, দীর্ঘ 10টা বছর বাদে আবার যেন আমার আগের আমি নতুন করে ফিরে পাচ্ছি। অনেক হারিয়ে যাওয়া ভালো লাগাগুলো আবার আবার অঙ্কুরিত হয়ে কড়া নাড়ছে আবার মনের তরচায়। আসলে বিপাশা চলে যাওয়ার পর যখন ওর শ্রাদ্ধের কাজটাও মেটেনি, মেলে এসে পৌঁছল নবায়নের অ্যাপয়েন্টমেন্ট লেটার, বিরাট অঙ্কের স্যালারির অফার, আর সেই সঙ্গে কঠোর আদেশের ভঙ্গিতে অনুরোধ, প্লিজ জয়েন ইমিডিয়েটলি, আদারওয়াইজ উই হ্যাভ টু অ্যাপয়েন্ট দ্য নেক্সট ওয়ান। তারপর থেকে একাকিত্বের হাত থেকে মুক্তি পেতে কাজের মধ্যে ডুবে থাকা, অবসরের একমাত্র বিশ্বস্ত বন্ধু বই। আমিও তো তাই রক্তিম। নিঃসন্তান ডিভোর্সি মেয়েদের জীবনে কি আর রামধনুর রং থাকে? রক্তিম মৃদু হেসে বলল, তাই বুঝি আপনার সব শাড়ির রঙই সাদা? কি আর উত্তর দেব এই প্রশ্নের? চুপ করে থাকলাম। রক্তিম বলল, নীলা, নীলা, এবার আমার দুটো ইচ্ছের কথা আপনাকে জানাই। আমাদের প্রথম পুজোয় আমি আপনাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। না না, ভয় পাবেন না, ভয় পাবেন না। শাড়ি বা গহনা নয়, যার সূত্র ধরে আমাদের প্রথম পরিচয়, সেই বই। জানেন, প্রত্যেকবার পুজোর আগে আমি কলেজ স্ট্রিটে যাই দিয়ার জন্য বই কিনতে। আমার ভাইয়ের একমাত্র মেয়ে, শ্রীরামপুরে বিয়ে হয়েছে, ওখানেই একটা স্কুলে পড়ায়। কিন্তু মহালয়া আর বিজয়ার দিন কাকুয়ার কাছে ছুটে আসবে মহালয়ার উপহার নিতে, আর বিজয়ার পর আমার সমস্ত পছন্দের মিষ্টিগুলো জড়ো করে প্রণাম সারতে। আর জানেন নীলা, এসেই তোতা পাখির মতো বক বক করে যাবে অনর্গল। একটা কথা বলবো, আপনাকেও কিন্তু চেনে। আমার কাছে ফোনে আপনার গল্প শুনে ফেসবুকে আপনার প্রোফাইলে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে। আর আপনি অ্যাকসেপ্টও করেছেন। তাই? আমি হেসে বললাম, বাবা, এত কিছু হয়ে গেছে, জানি তো না। রক্তিম বলল, এত কিছু হয়ে গেছে নীলা, এবার আমার দুজন কাছের মানুষের জন্য আমি বই কিনব। একজন স্নেহেশ, আর একজন। রক্তিম একটু থমকে গিয়ে বলল, আত্মার আত্মীয়া। আর আমার দ্বিতীয় চাওয়াটা হলো পুজোর মধ্যে একটা দিন ঠাকুর দেখতে বেরোবো আপনার সঙ্গে।
তবে ওই দিন কিন্তু সাদা শাড়ি নয়, কতগুলো বছর কোনো প্যান্ডেল চাইনি আমি। মাতৃপ্রতিমার সামনে মনের প্রার্থনা নিয়ে হাত জোর করে দাঁড়াইনি। নতুন করেছে আমার চাওয়ার আর কিছুই ছিল না নীলা। এবার কি চাইবেন? কিছুটা অপ্রস্তুত রক্তিম নিজেকে সামলে নিয়ে ফিসফিসিয়ে বলল, প্রার্থনার কথা যে কারোর কাছে বলতে নেই। এরপর 2 দিন কেটে গেছে। সোমবার প্রায় মধ্যরাত্রে ঘুম ভাঙল মোবাইলের রিংটোনে। এত রাতে কি হতে পারে? ঘুম জড়ানো গলাতেই ফোনটা ধরে বললাম, হ্যালো। আমাকে প্রায় স্তম্ভিত করে দিয়েই ওপার থেকে ভেসে এলো রক্তিমের গলা। এক্সট্রিমলি সরি নীলা, জানি খুব অসময়ে ফোন করলাম। আসলে খুব দ্বিধায় ছিলাম জানেন। হঠাৎ করে আমার বাড়িতে একটা অনুষ্ঠান, দেয়ারি খেয়ালে এই অনুষ্ঠান ওই সব ব্যবস্থা করেছে। আমাদের দুজনেরই খুব ইচ্ছে আপনি আসুন। বুধবার দুপুর বেলা 15 নম্বর গাঁজা পার্ক, ভবানীপুর, 2nd ফ্লোর। আমি বললাম, আপনার গলাটা খুব অস্পষ্ট শোনাচ্ছে, কেমন যেন বহু দূর থেকে ভেসে আসছে কথাগুলো। আইএসডি কলে এমন হয়। রক্তিম অদ্ভুত হেসে বলল, ধরুন নীলা, আমি কোনো অজানা বিদেশেই আছি। অবশ্যই আসবেন, কিন্তু আপনার উপহারের বইটা ওই দিনই পাবেন। অনেক আগেই কিনে রেখেছিলাম। আর কাল মঙ্গলবার আমি লাইব্রেরিতে যেতে পারবো না, মানে ওই অনুষ্ঠানের জন্য এত ব্যস্ত। এবার রাখি, আসবেন কিন্তু, অপেক্ষায় থাকবো লীলা। আজ বুধবার দুপুর 12টার মধ্যেই বেরোলাম বাড়ি থেকে। মিষ্টি নিলাম, ফুল কিনলাম লেক মার্কেট থেকে। 1টার মধ্যেই আমার গাড়ি গিয়ে দাঁড়ালো রক্তিমের বাড়ির সামনে। কিন্তু এ কি সাদা কাপড় দিয়ে সাজানো গেট! এ তো শুধু এক ভোগ বিস্ময় নিয়ে নিঃশব্দে উঠে গেলাম 3 তলায়। লোকজনে ভর্তি হলঘর। সাদা কাপড় দিয়ে সাজানো বেদির ওপরে নিশ্চল ছবির মধ্যে মালা পরে স্থির হয়ে বসে আছে রক্তিম। প্রায় 30 বছরের একটি মেয়েকে শ্রাদ্ধের মন্ত্র পড়াচ্ছে পুরোহিত। আমার সারা শরীর অবশ হয়ে গেছে। প্রায় ধপ করে বসে পড়লাম সামনের সোফায়। কতক্ষণ কিভাবে কেটে গেছে জানি না। শ্রাদ্ধের কাজ শেষ হয়েছে। অতিথি অভ্যাগতদের ভিড়ও অনেক কমে এসেছে। আমার পিঠে একটা মেয়েলি হাতের কোমল স্পর্শে সম্বিত ফিরল। দিয়া ভেজা নরম গলায় বলল, চলুন ভেতরের ঘরে গিয়ে বসি। আসুন, এটাই কাকুয়ার বেডরুম ছিল। দেওয়াল জুড়ে জলজল করছে রক্তিমের উজ্জ্বল হাসি মুখের ছবি। যেন প্রসন্ন কৌতুকের দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে দিয়া বলল, আপনার কথা অনেক শুনেছি কাকাইয়ের কাছে। এই দিনগুলোতে অনেকবার ভেবেওছি জানেন। একবার জানাই আপনাকে কাকাইয়ের মোবাইল থেকে।
কিন্তু কিন্তু সাহস হয়নি এই দুঃসংবাদ দেওয়ার। খুব জানতে ইচ্ছে করছে আপনি কি করে। আমি বললাম, কি করে জানলাম? বললে বিশ্বাস করবে? দিয়া বলল, কি বলছেন? আপনাকে কেন অকারণে অবিশ্বাস করতে যাব আমি? আমি উত্তর দিলাম, বিষয়টাই যে অবিশ্বাস্য দিয়া। তবে শোনো, দুজনে দুজনের দিকে তাকিয়েছিলাম বেশ কিছুটা সময়। তারপর ব্যথিত কণ্ঠে স্মৃতিচারণের ভঙ্গিতে দিয়া বলল, ফোন করলেই শুধু আপনার কথা। আপনি কাকাইয়ের সবটুকু জুড়ে ছিলেন, কিন্তু কিন্তু তা বলে মৃত মানুষের টেলিফোন এও সম্ভব? আচ্ছা আচ্ছা, নম্বরটা, মোবাইল নম্বরটা? আমি বললাম, সেই চেনা নম্বর যা থেকে এই 1 বছরে প্রতিদিন 9830386953। বিস্মিত দিয়া বলল, কাকাইয়ের ফোনটা আমি এই 2 দিন চার্জ দিয়ে আমার সঙ্গে সঙ্গে রাখছি, যদি কেউ কল করে। দেখি তো একবার। দুজনেই অবাক হয়ে দেখলাম, লাস্ট আউটগোয়িং কল টু নীলা, 23rd September, 1:30 AM। বিস্ময়ের ঘোর কাটিয়ে দিয়ে দিয়া বলল, মে মাসের গরমের ছুটিতে শেষ এসেছিলাম কাকাইয়ের কাছে। ছিলাম 2 দিন। তখনই অনেক কথার মাঝে কাকাই বলেছিল, এখন রাতে ঘুম ভেঙে গেলে মাঝে মাঝে খুব ভয় করে রে মামুনি। মনে হয় একলা ঘরে যদি শেষ ঘুমিয়ে পড়ি। আমি বলেছিলাম, একটা কথা বলবো কাকাই? বল। একবার কি আবার নতুন করে কিছু শুরু করা যায় না? কাকাই বিষাদ ভরা গলায় উত্তর দিয়েছিল, বিপাশাকে আমি অসম্মান করতে পারবো না রে। তার স্মৃতি আগলে ধরেই তো এই এতগুলো বছর। নীলা আমার খুব ভালো বন্ধু হয়েই থাক। আর কি জানিস, এমন অদ্ভুত প্রস্তাব ওকে দেওয়ার মতো সাহসও আমার নেই। তার থেকে এই ভালো, ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। দিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে চলেছি। সঙ্গে নিয়ে যাচ্ছে একরাশ ধূসর শূন্যতা। আর আমাকে দেওয়া রক্তিমের প্রথম আর শেষ উপহার, সুচিত্রা ভট্টাচার্যের সব থেকে জনপ্রিয় উপন্যাসটি। প্রথম পাতায় রক্তিমের হাতের মুক্তাক্ষরে লেখা, কাছের মানুষের করকমলে কাছের মানুষ। আজ পঞ্চমী, আলোর মালায় সেজেছে মহানগরী আগমনীর অপেক্ষায়। আর আমি নিরন্তর শুনতে পাচ্ছি বিসর্জনের বিষাদময় বাজনা। আচ্ছা, রক্তিম তো পরপারে গিয়েও রক্ত মাংসের মানুষের সজীবতা নিয়ে ফোন করেছিল আমাকে। ও তো পারে, ও তো এখনো পারে ওর সেই আবেগ ভরা গলায় আমাকে রক্তিম, সব সংকোচের বেড়াজাল ভেঙে তোমাকে আজ আমি তুমি বলে বলছি। প্রতি রাতে একবার কথা বলো তোমার নীলার সঙ্গে, তাহলে তো নিশ্চিন্তে শান্তিতে একটু ঘুমোতে পারবো আমি রক্তিম। তাহলে তো জানবো আমার রক্তিম তার বিদেহী সত্তা নিয়ে আমার কাছেই আছে, খুব
খুব কাছে, খুব কাছে। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ, স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, ৩৭ নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা ৭,০০,০০০। চলভাস ৯৮৩০৩৮৬৯৫৩ এবং ৯৮৩০৩৮৬৯৫২। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।